বাঁচাও, কেউ আছেন? প্লিজ আমাকে ছাড়ান। কেন আমাকে বেঁধে রেখেছেন? কেউ আছেন? প্লিজ যেগুলো খোলেন। হাত পা বেঁধে রেখেছে ওয়াসেনাতের। ঝপসা চোখে সে চারদিকে তাকায়। জ্ঞান ফিরেছে মাত্র। তখন থেকেই চেঁচাচ্ছে সে। ওয়াসেনাত চারপাশে মাথা ঘুরিয়ে তাকিয়ে পরিবেশ দেখে বুঝার চেষ্টা করে। তার জানা মতে কিডন্যাপ করলে তো অন্ধকার রুমে রাখার কথা, কিন্তু এখানে তো অনেক লাইট আর ফেইরি লাইটের আলো আর আলো। এমনকি তার গায়েও জড়িয়ে আছে ফেইরি লাইটের তার। বিশাল রুম দেখেই ওয়াসেনাতের ভয় গা শিউরে উঠে। হাত পা কাঁপে। ওয়াসেনাত আবার একবার চিৎকার করে বলে উঠে, আমাকে বেঁধে রেখেছেন কেন? কে আপনারা? সামনে আসেন। আমি এখানে কেন? বাসায় যাব। প্লিজ জজ ছাড়েন আমাকে। ওয়াসেনাত চিৎকার করতে করতেই ক্লান্ত। এবার হাঁপিয়ে উঠে সে। তাই চোখ বুজে শ্বাস নেয়। গলা শুকিয়ে গেছে। তাই আবার চিৎকার করে বলে, পানি পানি দেন নন প্লিজ জজ। কোনো শব্দ না পেয়ে ওয়াসেনাত নেতিয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সে। ভেবে পাচ্ছে না কে তাকে এভাবে কিডন্যাপ করবে। বাবা একজন সাংবাদিক বলে এটা করেছে নাকি ইহান খানকে থাপ্পড় মারার জন্য, সেটাই তার মাথায় ঢুকছে না। তার বাবার কারণে তাকে এমন করবে বলে মনে হয় না। তার বাবা তো তার সাথে তেমন থাকে না। তার সেফটির জন্য। কাছের মানুষ বাদে কেউ জানেই না ওয়াসেনাত সাংবাদিক তৌফিকের মেয়ে। তাহলে তাকে এভাবে তুলে আনার মানে কি? 2 দিন আগে। তা কত রেট হলে আপনি আমার বেড পার্টনার হতে রাজি হবেন? অ্যামাউন্ট যত চাইবেন তত দিব। যদি চান রাত কাটানোর আগেই টাকা নিয়ে যেতে পারেন। এভরিথিং ইজ ইউর চয়েস, সো হারি আপ। কত চাই? নাকি ব্লাইং চেক চাই? তাও দিতে রাজি বলেন? কথাটা শোনা মাত্রই ওয়াসেনাত চকিতেই তাকাল। তার সামনের এই লোকটা এতটা খারাপ মাইন্ডের এটা সে জানত, কিন্তু আজ না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। ওয়াসেনাত তো তার কাছে তার নিজেদের জায়গায় তৈরি বাড়িটা ছেড়ে দেওয়ার কথা বলতে এসেছে। তার ছোট একটা এনজিও আছে, যেখানে কিছু এতিম বাচ্চা, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ থাকে। কিন্তু ইহান চৌধুরী সেই একতলা বিশিষ্ট বাড়ি দখল করতে চাচ্ছে। তাই সে ইহান চৌধুরীর সাথে কথা বলতে এসেছে। তার বান্ধবী রিমি বলেছে এই ইহান চৌধুরীর টাকার অভাব নেই। যার টাকার অভাব নেই সে সামান্য একটা বাড়ির দিকে এভাবে নজর দেওয়ার কারণ ওয়াসেনাতের মাথায় আসছে না। লোকটাকে বুঝিয়ে বলতে এসেছে সে। কিন্তু এসেই যে বসতে না বসতেই এমন বাজে মন্তব্যের শিকার হবে এটা সে ভাবতেও পারেনি। ওয়াসেনাত এবার নিজের জমির আর বাড়ির কাগজপত্রগুলো খুঁচিয়ে টেবিল থেকে নিয়ে নিল, তারপর চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। সেই ঘুরে দাঁড়াতেই সেই ব্যক্তি নিজের চেয়ারে হালকা ঘুরে বলে উঠে, বেশি টাকাই দিব। আমি কিন্তু কোনো মেয়েকেই কম টাকা দিয়ে নিজের পার্টনার বানাই না। আফটার অল ইহান চৌধুরী এতটাও সস্তায় মেয়েদের টাচ করে না। তার প্রতি টাচেই মূল্য রয়েছে। ওয়াসেনাত ফিরে তাকাল না। এমন বাজে লোকের সাথে আর যাই হোক সে কথা বলতে চায় না। ছি, কি বিশ্রী কথা। কথাটা তার কানে বাজছে এখনো। সে আবার হাঁটা দিল। দরজার কাছে দাঁড়াতেই ইহান চৌধুরী চেয়ার ঘুরিয়ে সামনে ফিরে বলে উঠে, শুনেছি আপনার ফিগার নাকি খুবই হটেমন মেয়ের সাথে আমি ডিলটা ভালোই করতে পারি। তা আপনি দেখছি ইহান চৌধুরীকে পাত্তা না দিয়েই চলে যাচ্ছেন। আমাকে তো মেয়েরা দেখেই বেড পার্টনার হতে চায় আর আপনি না দেখেই চলে যাচ্ছেন। ইটস ভেরি ব্যাড বাট আই লাইক ইট। এদের সাথে রাত কাটানোর মজাই আলাদা হটস। আর কিছু বলার আগেই ঠাসস। ইহান নিজের গালে হাত দিয়ে সামনে তাকিয়েই ঝাটকা খায়। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে।
তার সামনে এটা কে দাঁড়িয়ে? যাকে সে এই কথাগুলো বলেছে সে না। এত সময় মেয়েটার সাথে সে কথা বলছিল কিন্তু মেয়েটাকে সে দেখেইনি। ইহান তার জীবনে এই প্রথম থমকায়, ভয়াত্মক চোখে তাকায়, মনে মনে বলে উঠে, কে এই মেয়ে? তার সামনে কি করছে? এত মারাত্মক মেয়ে, যাকে সে তার জীবন দশায় আর কখনোই দেখেনি। মেয়ে বাজ ছেলে সে, মেয়েদের মাঝে ডুবে থাকা তার প্রতিরাতের রুটিন। এত বছরের অভিজ্ঞতা থেকে সে এটা বলতে পারে এর মতো মেয়ে জীবনে কখনোই চোখে পারেনি। কে এই ভয়ঙ্কর মানবী? কে এই নীলাভ চোখের মেয়ে? কালো হেজাবে আবৃত লাল গোড়া মুখ, সারা মুখে রাগ আর ঘৃণা ছড়িয়ে আছে। চোখগুলোতে হালকা আকাশী আর গাঢ় নীলের মিশ্রণে দুটি জ্যোতি রয়েছে। নাক মুখ ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। এত মোহনীয় চোখ হয় বাকি? ইহান এখনো হা করে তাকিয়ে আছে। এই মেয়ের রূপ বর্ণনা করার মতো না। আশ্চর্য! সে অবাক হয়ে তাকিয়ে আছে। সবুজ গ্রাউন্ডের উপর কালো হেজাব, হেজাবের এক পাশ পিছনে ছাড়া। কত মেয়েকেই সে দেখেছে, কত মেয়ের সাথেই রাত কাটিয়েছে। এতটা আলাদা মেয়ে সে এ জীবনে আর দেখেনি। অসাধারণ একটা মেয়ে। ইহান ওয়াসেনাথকে দেখতে এতটাই মগ্ন ছিল যে সে ভুলেই গেছে এই মেয়ে ইহাম চৌধুরীকে থাপ্পড় করেছে। আশ্চর্য! ওয়াসেনাথ এবার নিজের আঙুল নাচিয়ে ইহানের চোখের সামনে ধরে বলে উঠে, মেয়েরা মায়ের জাত, এদের আলাদা সম্মান দিয়ে তৈরি করা হয়েছে। এদের সাথে সম্মানের সহিত কথা বলতেও বলা হয়েছে। তাই সাবধান, নিজের এই বাজে কথার মুখ আমি আমার এই জীবনে আর দেখতে চাই না। ছি, কি বাজে কথার বলে এই মুখ! তবে ভুলেও আমার সামনে দ্বিতীয়বার যাতে না দেখি। মনে থাকে যেন। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে উঠে, আর একটা কথা, আগে মেয়েদের সাথে কথা বলার ধরন শিখবেন, তারপর তাদের সামনে দাঁড়াবেন। তা না হলে এই পা অক্ষম আমাদের সামনে দাঁড়াতে। মাথায় থাকে যেন মিস্টার হোয়াট এভার। দরজাটা টেনেই ওয়াসেনাথ হনহনিয়ে বেরিয়ে পড়েছে। তার মাথা এখন খুব গরম। সে ভেবে পাচ্ছে না এই লোকের এত সাহস কোথা থেকে এসেছে। তাকে এত বাজে কথা শোনাতে কিভাবে পারল? হাও! ইহান গালে হাত দেওয়া অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না তাকে ইহান চৌধুরীকে কেউ এভাবে থাপ্পড় মেরে চলে যেতে পারে। এক অবিশ্বাসকর ব্যাপার। এত দেমাগ বাচ্চা একটা মেয়ের ভাবা যায়, কিন্তু একটা মিস্টেক করেছে এটা সে মানছে। এই মেয়ে সেই মেয়ে না যাকে সে এই কথাগুলো বলতে চেয়েছে। ইহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে আর ঠিক তখনই সৈকত দরজায় নক করে ভিতরে এসে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠে, স্যার, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। যদিও কথাটা অসম্ভব। আর যেটা বলতে এসেছি, আপনি যে মেয়েকে রুম পার্টনার বানাতে চেয়েছিস, মিস সদলা এসে পড়েছে। আসার টাইম গোলমাল হয়ে গিয়েছিল স্যার। 1 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু তার নাকি কি একটা কাজ ছিল, যাই হোক এখন চলে এসেছে। তাহলে আগের যে মেয়েটা এসেছে সে কে ছিল? ওই মেয়ে তো তার কিসের জমি বাড়ি নিয়ে কথা বলতে এসেছে। খুবই প্রয়োজন ছিল আপনার সাথে কথা বলা, তাই ঢুকতে দিয়েছি। সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। আমি ওই মেয়েটাকে দোলা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। তবে আফসোস নেই, মেয়েটা খুব ভুল করে গেল, এটা ওর উপরই ভারী পড়বে। ইহান চোখ বুজে নেয়। রাগে শরীর কাঁপছে তার। ডান হাত দিয়ে প্রচণ্ড জোরে সামনে থাকা জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয় সে। গায়ের ব্লেজার খুলে ফ্লোরে ছুঁড়ে দেয়।
চোখ বন্ধ করতেই তার চোখে ওয়াসেনাতের রাগী মুখ ভেসে ওঠে। পরক্ষণেই ইহানের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ইহান চৌধুরীকে থাপ্পড় দেওয়ার সাহস হয় কি করে এই মেয়ের? ইহানের কানে থাপ্পড়ের শব্দ বাজতে শুরু করে। ইহান হঠাৎ করেই হাসে। সৈকত হতভম্ব এবং ভয় দুটোই একসাথ পাচ্ছে। ইহান খানা না জানি বেচারা মেয়েটার কি করে। 2 রাস্তার পাশ ঘেঁষে ওয়াসেনাত হাঁটছে। মনে তার বিষণ্ণতায় ঘেরা। এতগুলো বাচ্চার মাথার ছাদ চলে যাক, এটা আর যাই হোক সে কিছুতেই হতে দিবে না। ইহান নামের এই ঘূর্ণিঝড় কেউ সে উপড়ে ফেলতে পারবে বলে তার নিজের আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু কিভাবে তাই বুঝতে পারছে না। তার উপর কি বাজে কথার ছিরি। ছি, ঘৃণায় তার গাড়ি রি করছে। কিছু ভালো লাগছে না। রিমি স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়। রাতটা বেড়েছে, অন্ধকার চারপাশে, তবুও আলোকিত সব। কালো আকাশের নিচে অসংখ্য লাইট জ্বলছে। রাস্তার ধারে স্কুটির উপর বসে আছে রিমি। এক পা ভাঁজ করা তার। ফোন হাতে নিয়ে সে বিরক্তির সাথে তাকিয়ে আছে মোবাইলের দিকে। ওয়াসেনাতকে এই নিয়ে 27টা কল করেছে সে, কিন্তু মেয়েটা না কল ধরল আর না কল বেক করল। রিমির চারপাশে পরিবেশ এখন তিক্ত বিরক্ত লাগছে। আকাশে মেঘ করেছে রাশি রাশি। রিমির ডান পাশে ফুটপাতে একটা ফুচকার দোকান আছে। ভেবেছিল ওয়াসেনাত আসলে তার সাথে মিলে ফুচকা খাবে, কিন্তু তা আর হলো কই। মেয়েটা এলো না এখনো। রিমি মনে মনে ক্ষুব্ধ হয়। তার উচিত ছিল ওয়াসেনাতের সাথে যাওয়া, কিন্তু কেন যে গেল না তা ভেবেই মেজাজ বকে আছে তার বেশি। রিমি আকাশের দিকে তাকায়। কালো আকাশ দেখতে খারাপ লাগছে না। সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। চারপাশে ঝিঝি পোকার ডাক আসছে। পাশের ড্রেন থেকে বিশ্রী গন্ধ আসছে। রিমি নিজের মুখে রুমাল বেঁধে রেখেছে, যাতে গন্ধ কম আসে। হঠাৎ করেই একটা কালো গ্লাসে মোড়ানো গাড়ি সাইকরে এসে পাশে জমা বৃষ্টির কাদাযুক্ত পানি রিমির শরীরে ছিটিয়ে দেয়। রিমি চট করেই লাফিয়ে ওঠে। পিছনের অংশ কাদায় কাদাময় হয়ে গেছে। মুহূর্তেই রিমির রাগ বেড়ে যায়। পাশে মাথা কাত করে কিছু বলতে যাওয়ার আগেই গাড়ি অনেক দূর চলে যায়। রিমি দমে না। পাশে থাকা ইট নিয়ে নিজের হাতের সর্বশক্তি দিয়ে তা ছুঁড়ে মারে। আর সাথে সাথেই ঠাসঠস করে কালো গ্লাস মানে গাড়ির পিছনের অংশ ভেঙে যায়। রিমি বাঁকা হেসে লাফিয়ে ওঠে। ঠিক হয়েছে, সে ভাবেনি এতটা দূর যাবে। রিমি এবার নিজের জামা ঝাড়তে শুরু করে। গাড়িটা পিছনে আসে। রিমির সামনে এসে ব্রেক করে। রিমি লাফিয়ে একটু দূরে যায়। গাড়ি থেকে বেরিয়ে এসে একটা লোক রিমির সামনে দাঁড়িয়ে রাগী স্বরে বলল, হ্যালো মিস, গাড়ির কাঁচ ভেঙেছেন কেন? রিমি মাথা তুলে তাকায়। সুদর্শন এক পুরুষ দেখে রিমি সোজা হয়ে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে, আপনার গাড়ি ভিজিয়ে দিয়েছে আমাকে, তাই তাকে ভেঙে দিয়েছি। সামনে থাকা ব্যক্তি অবাক হয়। তারপর বলে, গাড়ি কিভাবে কোনো ব্যক্তিকে ভিজিয়ে দিতে পারে? রিমি চোখ বাঁকিয়ে তাকায়। নিজের জামা ছাড়তে ছাড়তে বলে, অ্যাক্সিডেন্ট করলে কে করে, গাড়ি নাকি গাড়ি চালক? সামনের ব্যক্তি শর্টকাটে জবাব দেয়, গাড়ির চালক। রিমি মাথা তুলে তাকায়। মুখে বিরক্তি ভাব টেনে বলে, তাহলে আমার আপনাকে মারা উচিত ছিল। আপনার গাড়িকে আমার পক্ষ থেকে সরি বলে দিবেন। আর এদিকে ইট নেই, তাই আপনাকে মারতে পারলাম না। সামনের ব্যক্তি ভারী অবাক চোখে তাকায়। রাগ রাগ যে ভাব নিয়ে গাড়ি থেকে নেমেছে তা এখন আর নেই। চোখমুখ সহজ হয়ে আসলেও দাম্ভিকতার জোরে কড়া গলায় বলে, মশকরা হচ্ছে নাকি? জানেন আমি কে?
রিমন আহমেদ আমি। রিমি যেন আরো বিরক্ত হল। তার ইচ্ছে করছে একটা ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু দুঃখের বিষয় সে ইট খুঁজে পাচ্ছে না। রিমন এতক্ষণে ভালো করে রিমিকে দেখে। রাস্তার পাশের ঝিরিঝিরি আলোতে রিমির রাগে কটমট হওয়া মুখ ভেসে ওঠে। হাতে একটা রুমাল তার। রিমন একটু লড়েচড়ে উঠে। চোখ যেন হঠাৎ করেই চঞ্চল হয়ে পড়ে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে থাকে। রিমি হাত ঝাড়ে, তারপর বলে, বুঝলাম। তবে এটা বুঝলাম না এত বড় মাফের নামের মানুষটা অন্ধ। আহ কি কষ্ট। রিমন রেগে যায় প্রকটভাবে। রিমন নাম দেশে প্রচলিত নাম। শত হোক অরিত্রাণ খানের ডান হাত সে। এই দেশ তো তার কথায় চলে। অরিত্রাণ তো এখানে থাকে না, তার কথাই এই ঢাকা শহর চলে। সেও কম নাকি? তাকেও তো সবাই এক নামে ভয় পায়। আর এই মেয়ে শান্ত ভঙ্গিতে অপমান করছে। এটা রিমনের হজম হচ্ছে না। তাই রেগে গলার কণ্ঠ কঠিন করে বলল, এই মেয়ে তুমি বেশি বকছ। আমি কে যেন এত কথা বলার সাহস হয় কিভাবে? রিমি এবার ঝাঝালো কণ্ঠে বলে, এই যে মিস্টার গলা উঁচু করে কাকে বলেন? হু, ভয় পাই না বুঝলেন। আপনারা কি মনে করেন নিজেদেরকে গাড়ি থাকলে আর নামের পাশে বিশাল টেক থাকলেই দুনিয়া পকেটে করে ঘুরেন? যান যান অন্য কারোকে দেখান নবাবী পোনা। একে তো আমার ক্ষতি করল আবার আমাকেই শোনাচ্ছে। যত সব। নিজেকে অরিত্রাণ খান মনে করেন নাকি? রিমন ভারী অবাক। এই মেয়ে তার নামকেই ভয় পাচ্ছে না। রিমন এবার রিমির জামার দিকে তাকায়। জামা অনেকটা ভিজে গেছে। রিমন নিজের ভুল বুঝতে পারলেও অরিত্রাণের রীতি অনুযায়ী তা প্রকাশ করল না। পকেট থেকে একটা কার্ড বের করে রিনির দিকে এগিয়ে দেয়। রিমি ভ্রু দুটি কুঁচকে তাকায়। রিমন গম্ভীর ভাব রেখে বলে, কার্ড রাখেন। যা নষ্ট হয়েছে শোধ করে নিবেন। আরও অনেক গুণ বেশি আছে। আমি কখনোই পাওনা রাখি না। রিমি কপাট রাগে রিরি করতে করতে বলল, এই আপনি বেশি দেমাগ দেখাবেন না বলে দিলাম। আর এই কার্ড দিয়ে নিজের গাড়ি ঠিক করেন। যান ভাগেন। ফাউল লোক। রিমি পিছনে ঘুরে। এই লোকের সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। রিমন অবাক হয়ে তাকিয়ে আছে। কল বাজতেই ফোন কানে গাড়িতে উঠে বসে। জানালা দিয়ে একবার মুখ বের করে তাকায়। রিমি এখনো পিছনে ঘুরে আছে। রিমন মনে মনে বলে অদ্ভুত মেয়ে তাকে পাত্তাই দিল না। ওয়াসেনাথ দ্রুত পায়ে হেঁটে রিমির কাছে আসে। রিমির দিকে তাকায়। রিমিও তাকায়। কিছু বলতে যাবে তার আগেই ওয়াসেনাথের মুখ দেখে সে অবাক হয়। এত লাল? নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। তাই জিজ্ঞেস করতে যাবে তার আগেই ওয়াসেনাথ বলে, রিমু তুই হলে চলে যা, আজ আমি বাসায় যাব। বাবা খুলনা থেকে এসেছে। কাল কথা হবে। ওয়াসেনাথ রিক্স ডেকে উঠে বসে। রিমি একদৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে। আজ তার দিনটাই এলোমেলো গেছে। ইহান চৌধুরীর অনৈতিক কাজ সম্পর্কে আমার কাছে সকল প্রকার ডিটেলস আছে। তবুও কেন আপনি এইগুলো চ্যানেলে দিতে চাচ্ছেন না স্যার? আর এই খবরগুলো লিক করার মাধ্যমে আমাদের চ্যানেল অনেক নাম কামাবে স্যার। তবুও রাজি হচ্ছেন না? আপনারই লাভ। বুঝার চেষ্টা করুন। তৌফিক তুমি বেশিই বলছ। ইহান চৌধুরী মাফিয়া ডন। এর সাথে চাইলেও আমরা পেরে উঠতে পারব না। তাই সব নিউজ খবরে দিয়ে লাভ কি? শুধু শুধু নিজের জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া আর কিছুই না। তোমার না হয় পরিবার নেই, কিন্তু আমাদের আছে তো। এসব ছেড়ে অন্য পিছু বলো। তৌফিকের মেজাজ খারাপ হয়ে গেছে।
তার মতে সাংবাদিক পেশা বেছে নেওয়া মানে তো নিজের সব ত্যাগ দেওয়া, কাজকে ভালোবাসা আর সততার সাথে নিজের দায়িত্ব পালন করা। সেখানে এভাবে পরিবারের কথা ভেবে ভীতু হয়ে পড়ে থাকার মানে কি? নিজের পরিবার নেই কথাটা শুনেই তৌফিক দীর্ঘশ্বাস নেয়। এই পেশার জন্যেই নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়েছে, মেয়েকে গোপনে রেখেছে, সব নিজের কাজকে সততার সাথে পালন করার জন্য। তৌফিক কিছু ছোট শ্বাস নিয়ে বলল, তা স্যার এবার কি করব বলেন? ইহান খান আরও কিছু মানুষ মারুক আর স্মাগলিংয়ের ব্যবসাটাও চলিয়ে নিয়ে যাক। আমরা হাত গুটিয়ে বসে বসে বেতনের টাকায় আয়াসি করি। কি বলেন? ফোনের অপর প্রান্তের লোকটা কিছুটা থমথমে হয়ে পড়ে। সে ভেবে পায় না এই তৌফিকের প্রাণের ভয় নেই কেন? সব সময় যত সব ভয়ঙ্কর খবর নিয়ে হাজির হয়। তিনি বিরক্তি নিয়ে বলল, ইহানের ব্যাপারটা পড়ে দেখছি তুমি বরং অরিত্রান খানের রিপোর্ট করো। দুদিন পরে দেশে আসছে, এই খবর আমাদের নিউজ চ্যানেলে দিয়ে দিতে বলো। তৌফিক বিস্ময়ে হতভম্ব হয়ে বলল, অরিত্রান খান দেশে আসছে মানে কি? উনি খুবই ভয়ঙ্কর মানুষ আমার জানা মতে। একদম নির্দয়, দয়ামায়াহীন পাথরের ন্যায় মানুষ, সাথে খুবই আক্রোশধারী ব্যক্তি। বাহিরের দেশগুলো অলরেডি কাঁপিয়ে ফেলেছে। দেশে আসলে কি হবে স্যার? আরে আশ্চর্য তো, তুমি কি তাকে চিনো নাকি? আমার জানা মতে সে বিশাল বিজন্যাসম্যান। খুব কম বয়সে প্রখর বুদ্ধি দিয়ে শেয়ার বাজার সহ ফ্যাশন বাজার দখল করে আছে। সেই দেশে আসা মানে আমাদের দেশে কত লাভ জানো? তুমি কি না তাকে ডেঞ্জারাস প্রমাণ করার পিছনে পড়ে আছো? আজব স্যার, সে প্রকাশ্য খুনি, যাদেরই অপছন্দ হয় খুন করে দেয়। খুনের ধরনও ভয়ঙ্কর, আত্মা কেঁপে যাওয়ার মতো। আমি কিছু দিন তার ব্যাপারে স্টাডি করেছি। বহুল জনপ্রিয় হলেও সে মারাত্মক ব্যক্তি। ফোনের অপর প্রান্তের লোকটা একটু চিন্তায় পড়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, সত্য? হুম স্যার। আর উনি কোথাও যাওয়া মানেই কোনো না কোনো কাজে যায়। তার মানে দেশে আসছে, তাও কোনো না কোনো বড় কাজে। আমাদের উচিত তার দিকে নজর রাখা। কি বলেন স্যার? দেখো, আমার তো ওর কথা শুনেই অদ্ভুত লাগছে। কাল তো তুমি আবার খুলনা আসছ, অফিসে কথা হবে। এখন রাখি। কথাটা বলেই গট করে কলটা কেটে দিল। তৌফিক ভেবে পায় না এই লোক সাংবাদিক কেন হল। ভিতুর ডিম একটা, জাস্ট বিরক্ত। নিজের চ্যানেল কিছুদিন পরেই শুরু করবে, তখন আর কারো দাসত্ব করতে হবে না। ওয়াসেনাথ মাত্রই ঘরে ঢুকেছে। ঢুকেই বাবার চিন্তিত মুখ দেখে তার সামনে দাঁড়িয়ে পড়ে চিন্তিত ভঙ্গিতে বলে উঠে, কি হলো সাংবাদিক বাবা আমার? এত চিন্তিত কেন তুমি? কিছু কি হয়েছে? তৌফিক আনমনেই বলে উঠে, তেমন কিছু না মা। অরিত্রান খান দেশে আসছে, আল্লাহ জানে দেশের কি হয়। ওয়াসেনাথ হেজাবের পিন খুলতে খুলতে প্রশ্ন করে, এই অরিত্রানটা আবার কে? রিমিরই ক্রাশ? তুমি চিনবে না। আর রিমির ক্রাশ মানে? তেমন কিছু না বাবা। তবে বাবা সে কি খুব ভয়ঙ্কর? তৌফিক সোফায় হেলান দিয়ে বসতে বসতে বলল, সে এক ঘূর্ণিঝড়, যেখানেই যায় সব উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যে একবার তার নজরে পড়ে সে তার জীবনে আধিপত্য বিরাজ করে। খুবই ঠান্ডা আর তীক্ষ্ণ তার চলনবলন, ভয়ঙ্কর আর মারাত্মক সে। পাথরের কলিজা তার, দয়ামায়া অনুভূতিহীন মানুষ সে। ওয়াসেনাথ চমকে বলল, কি বলো বাবা? এমন মানুষ হয় নাকি? গ্যাংস্টার নাকি? তৌফিক মেয়ের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল,
গ্যাংস্টার দল নিয়ে নিজের শিকার করে কিন্তু সে সিংহের মতো একাই থাবা দিয়ে নিজের শিকার ধরে। এক কথায় ও গ্যাংস্টার না মনস্টার। ওয়াসেনাথ ভয় ভয় বাবার পাশে বসে বলল, তুমি তার সাথে একদম দেখা করবে না। আল্লাহ আমাদের যাতে তার সাথে দেখা না হয় কখনো। আমিন। তুমিও বলো বাবা। তৌফিক হেসে বলল, আমি তো তার সাথে দেখা করতে চাই। এই ভয়ঙ্কর প্রাণীকে না দেখলে হয় নাকি? তাই আমিন বলতে পারবো না। তোমার বাবার কাজই এটা মা। জীবনে সত্যকে ধারণ করাই আমাদের কাজ। অন্যায়কারীকে কখনো মাপ দিবে না যতক্ষণ সে আল্লাহ পথে না আসে। দোষীকে তার শাস্তি পেতেই হয়। তবে তুমি সাবধানে থাকবে। বাবা আবার কাল চলে যাব। হলো থেকে অকারণে বের হবে না। ওয়াসেনাথ মাথা নাড়ায়। তার মন খারাপ হয়ে গেছে। তৌফিক আবার বলল, চলো আজ আমি রান্না করেছি। খেতে চলো। আর এত দেরি কেন হলো? বাবার কথা শুনেই ওয়াসেনাতের ইহানের কথা মনে পড়ে। কপাট রাগ নিয়েই বলল, আর বলিও না বাবা, এক অসভ্য লোকের সাথে দেখা হয়েছে। পুরাই অসভ্য, মুখে যা আসে তাই বলে। ছি, চল তো, এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। কে লোকটা? বাবাকে বল। খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করব। আরে বাবা বাদ দেও তো। আমার খুব খিদে পেয়েছে, দুপুরেও কিছু খাইনি। এখনো কি না খাইয়ে রাখতে চাও? তৌফিক হেসে বলল, না না চলো মা। ইহান নিজেকে আয়নায় দেখছে। ফর্সা গাল, খোঁচা খোঁচা চাপা দাড়ি, মাথার দুপাশে হালকা চুল আর মাঝে ঝাঁকড়া চুল, কালো কালো ডাগরাখি, কম কোনো অংশে না। তাকে দেখে মেয়েরা ফিদা হয়। রাগ করে বলে তো তার মনে হয় না। তবে ওই মেয়ে কেন কপাট রাগ নিয়ে কটমট করে তাকিয়েছিল? ইহান ভাবে, আরও ভাবে, যে তার মতো ব্যক্তিকে উপেক্ষা করতে পারে সে আসলেই সাধারণ কেউ নয়। তবে কে? ইহানের আগ্রহের মাত্রা বাড়ে, সাথে রাগ। ইহান নিজের গালে হাত দিয়ে ঘষে। এই গালেই চড় মেরেছে মেয়েটা। কথাটা ভাবতেই রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটাকে দেখে নিবে সে? ইহান রাগী গলায় চেঁচিয়ে ডাকল, সৈকত, সৈকত, সৈকত। সৈকত দৌড়ে আসে, হাঁপাতে হাঁপাতে বলে, বলেন স্যার। ওই মেয়েটার খোঁজ লাগাও। এখন কোথায় আছে? সৈকত অবাক হয়ে বলল, কেন স্যার? হিসাব নিতে হবে। আপনি কি তাকে তুলে আনবেন? মেয়েটা ছোট স্যার, বাদ দেন না। ইহান রাগে কটমট চোখে তাকায়। সৈকত চোখ সরিয়ে ফেলে। তারপর বলে, সরি স্যার। যাও, যা করতে বলেছি করো। সৈকত রুম থেকে বেরিয়ে আসে। চোখে মুখে হেসে উঠে বলে, আপনার দিকে ঘনিয়ে আসছে ইহান চৌধুরী। অরিত্রাণ খান ইজ ব্যাক। সৈকত কিছু সময় পরে ফিরে এসে বলল, স্যার, মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বাবা তৌফিক আহমেদ। কি করে তা বলা নেই। মায়ের খবরটাও জোগাড় করতে পারলাম না, সরি স্যার। তবে সে হলে থাকে। তা হলে হলো থেকে তুলে আনো। সৈকত অবাক হল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ও হলে নেই স্যার। নেই মানে? বাহিরে গেছে। তাহলে গেট থেকেই তুলে আনবে। কিন্তু ওকে চাই। এখানে উপস্থিত করো দ্রুত। ওয়াসেনাতের বাবা তাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। ওয়াসেনাত ভার্সিটিতে ঢুকতে যাবে তার আগেই কেউ তাকে টেনে গাড়িতে তুলে নেয়। তার মুখ রুমাল দিয়ে চেপে ধরে। ওয়াসেনাত হাঁসফাঁস করে। চিৎকার করতে চায় কিন্তু তা আর করতে পারে না। কেউ তার হাত বেঁধে দেয়।
ওয়াসেনাতের চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। কি হচ্ছে তার সাথে? এরা কারা? কোথায় দিয়ে যাবে তাকে? কথাগুলো ভাবতে ভাবতেই সে নিস্তেজ হয়ে পড়ে। তার আর কিছু মনে নেই। 4 রিমন বিছানায় উপুত হয়ে শুয়ে শুয়ে গান শুনছে। হঠাৎ করেই বিছানার পাশের ফোনটা বেজে ওঠে। রিমন বিরক্ত, খুবই বিরক্ত। যবে থেকে অরিত্রাণ তাকে এদেশে কাজের জন্য রেখে গেছে তবে থেকেই এই ফোন তার জীবন তেজপাত করে দিয়েছে। দিনে শতবারের উপরে এতে কল আসে। ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে তার, তবে দিতে পারে না। অরিত্রাণের কোনো কল যদি মিস হয় এই ভয়। অরিত্রাণের কল মিস মানে রিমনের গর্দান হাতে নিয়ে বসে থাকা। যদিও অরিত্রাণ তার কল্লা নিবে না, তবুও ভয়। রিমন ফোনটা তুলে মুখের সামনে ধরে। ধরতেই তার গান শুনে নাচানাচি করা মন মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলে কিছুক্ষণ গলা ঠিক করে, তারপর কল রিসিভ করে কানে ধরে। মৃদু স্বরে বলে, হ্যালো। অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় বলে উঠল, ফোন কোথায় থাকে? এত সময় লাগলো কেন তোর? সরি, আসলে আমি ওয়াশরুমে ছিলাম। কথাটা বলেই রিমন দুই গালে হাত দিয়ে তওবা তওবা করল। মনে মনে বলল, হে আল্লাহ, মিথ্যা বলার জন্য ক্ষমা করো। এই যাত্রায় বাঁচিয়ে দেও। আর মিথ্যা বলবো না। রিমন গায়েবী আওয়াজ শুনতে পেল কেউ বলছে, না রে, এই যাত্রায়ও তুই বেঁচে যাবি কিন্তু মিথ্যা ছাড়বি না। রিমন স্বপ্ন রাজ্য থেকে ফিরে এলো কারো ধমকানিতে। রিমন চমকে বিরক্তি নিয়ে বলল, অরিত্রাণ ভাই, সবসময় এত ধমকাস কা? তুই মানুষ না তাই বলে কি আমরাও মানুষ না নাকি? হোয়াট? রিমন মুখ ফুসকে বেশিই বলে ফেলেছে। তাই নিজের মাথায় নিজে গাঁটটা মেরে আবার বিনীত স্বরে বলল, সরি সরি, না মানে এই ভুল মানে হয়ে গেছে। আচ্ছা, তুই নাকি বাংলাদেশে আসবি? কথাটা কি সত্য? হুম। কিন্তু কেন? আবার খুন? অপর প্রান্ত থেকে জবাব এলো না। কিছু সময় পরেই অপর প্রান্ত থেকে সে বলল, যে কারণে কল করা, হাবিবকে পাওয়া গেছে? রিমন নিরাশ গলায় বলল, না। পালিয়ে যাবে কই? কথাটা বলেই কল কেটে দিল। রিমন বুঝে না 2 মিনিটের জন্য কল করে তাকে এভাবে জানে মারার কি দরকার। তবুও কিছু বলতে পারে না সে। ভয়। বন্ধুকে যে কেউ এত ভয় পায় তা সে নিজেকে না দেখলে বুঝতি না। রিমন নিজের আইডিতে ঘুরছে। তার এখন আর গান শুনতে ইচ্ছে করছে না। ঘুরতে ঘুরতেই তার চোখ আটকা করল একটা ছবিতে। মেয়েটার চুল উড়ছে, এক হাত মুখের এক পাশে দিয়ে আছে। পরক্ষণেই রিমনের মাথায় এলো, আরে এত মিস ঝুগরুটে, যার সাথে তার কালই বেশ ঝগড়া হয়েছে। প্রথম দেখায় ঝগড়া করেছে এই মেয়ে। রিমন আগ্রহ নিয়ে আইডিতে ঢুকে। তার কিছু মেয়ে ফ্রেন্ডের সাথে রিমির অ্যাড আছে। সেখান থেকেই এই ছবি আসা। রিমন ঘুরে ঘুরে রিমির সব ছবি দেখল। কিছু সময়ের জন্য সে অন্য দুনিয়ায় বিচরণ করছে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সে রিমির সব ছবি দেখেছে। হঠাৎ করেই তার এই ঝুগরুটে মেয়ের সাথে একটু পরিচিত হতে করছে। যদিও এই মেয়ে তাকে পাত্তা দিবে বলে মনে হয় না, তবুও একবার চেষ্টা করতেই পারে। রিমন নিজের আইডি লক করল। তারপর রিমিকে একটা ছোট মেসেজ করল, রিমি যাতে তাকে না চিনতে পারে তাই। তাতে লেখা, মিস ঝুগরুটে। রিমন অনমনেই হাসে। মেয়েটা মিষ্টি দেখতে, শুধু ঝগড়ায় পটু খুব। মনে হয় এই বুঝি হামলে পড়বে। হঠাৎ করেই রিমন অবার ভাবে, এটা কি করল সে? চিনে না জানে না একটা মেয়েকে দেখেই মেসেজ দিয়ে দিল।
রিমন ভারী চিন্তায় পড়ল। এটা কি হলো? এখনই ডিলিট করে দিবে। যেই ফোন তুলতে যাবে তখনই তার ডাক পড়ল। একজন এসে বলে গেছে দাদাজান ডাকছে। নিশ্চয়ই অরিত্রাণের ব্যাপারে কথা বলবে। তাই রিমন তড়িঘড়ি করে উঠে দাদার কাছে চলে যায়। অরিত্রাণ কি সত্যি এই বাসায় আসবে না? অরহাম খান সরু গলায় প্রশ্ন করে। রিমন মাথা নিচু করে বলে, দাদাজান আপনি তো জানেনই অরিত্রাণ বাড়িতে থাকে না। সে যেখানেই যায় হোটেলে থাকে। এত দেশে তার বাড়ি আছে কিন্তু সে থাকে না। তাই এবারও থাকবে না, এটাই মনে হয়। অরহাম খান একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, ছেলেটার জীবন কি পরিবর্তন হবে না? ওয়াসেনাতকে ফেলে রাখা হয়েছে ইহানের সোফার উপর। ইহান চেয়ারে বসে ওয়াসেনাতের মুখ পর্যবেক্ষণ করছে। মেয়েটা সবার থেকে আলাদা। শাস্তি দিতে এনে নিজেই এর মায়াজালে আটকা পড়েছে সে। তার গার্লফ্রেন্ডগুলোও কম সুন্দর না, কিন্তু সবই সাদা ভূতের মতো। এই মেয়ের মতো সাদা গোলাপির মিশ্রিত মুখশ্রী তাদের কারো নেই। হেজাবে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুটন্ত গোলাপ মাত্র খোলস ছেড়ে ফুটছে। একে তার একদিনের সজ্জা করে লাভ নেই, একে সারা জীবন নিজের করে রাখলেই লাভ। থাপ্পড়ের প্রতিশোধও হবে এমন হুড়পড়িকেও পাওয়া যাবে। কথাটা ভেবে একটা বিকট হাসি দিয়ে ইহান বলল, এই মেয়েকে আমার পুরানো বাংলোতে রেখে আসো। আর আলোকিত ভাবেই রাখবে। আলোকে আলোতেই থাকতে হয়, অন্ধকারে নয়। আর হ্যাঁ, হাত পা চেয়ারে বাঁধবে। এর সাথে পড়ে বোঝাপড়া হবে। এখন না হয় পাখিকে বন্দী করেই রাখি, তবে তুমি আমার বন্দিনীই হবে। সৈকত একবার ওয়াসেনাতের মুখের দিকে তো একবার ইহানের দিকে তাকায়। মেয়েটা দেখতে একদম বাচ্চাদের মতো। বড্ড মায়া হচ্ছে। এমন চেতনাহীন হয়ে পড়ে আছে। তার বড্ড কষ্ট হচ্ছে এর জন্য। কেন যে এই খারাপ লোকের সামনে এলো? সৈকতের খুব খারাপ লাগছে, তবুও সে দায়বদ্ধ। তাকে যা বলবে তাই করতে হবে। এটাই তার দুর্ভাগ্য। কয়েকটা দীর্ঘশ্বাস লুকিয়ে পাশে থাকা মেয়েগুলোকে বলল, তুলে নেও ওকে, আর আমার সাথে সাথে এসো। মনে মনে সৈকতের খুবই ভয় করছে, মেয়ে খেকো এই ইহান না জানি কি করে মেয়েটার সাথে। আয়, বিকট চিৎকারে সারা ঘরময় কেঁপে উঠেছে। হাতের দিকে তাকিয়ে একের পর এক চিৎকার করেই চলেছে হাবিব। তার চিৎকার প্রতিধ্বনিত হয়ে একবার সব দেয়ালে ঘুরে বাড়ি খেয়ে তা আবার তার চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। তার হাতের প্রতিটি আঙ্গুল নিখুঁতভাবে কেটে ফেলা হচ্ছে। দুটি হাত খোলা থাকার পরেও সে কিছুই করতে পারছে না, শুধু চিৎকার করছে। আর তার সামনে খুবই সাবলীল ভঙ্গিতে বসে বসে তার একটা একটা আঙ্গুল হাত থেকে আলাদা করা হচ্ছে। লোকটা এবার আর সহ্য করতে না পেরে বলল, স্যার ছেড়ে দেন, আর জীবনেও বিশ্বাসঘাতকতা করব না। বিশ্বাস করেন আর জীবনেও এই ভুল করব না। সামনের ব্যক্তিটি শুনল না। 8 নাম্বার আঙ্গুলও কেটে দিল অনায়াসে। সৈকত কাঁপছে। তার কম্পনের মাত্রা থেকে থেকে বাড়ছে। মাথা ভর্তি ঘাম। ভয় তার সমস্ত কথা আটকে আসছে গলায়। তবুও সাহস নিয়ে মিনমিনে গলায় রিমনের দিকে তাকিয়ে বলল, এনিই অরিত্রাণ খান? রিমন নিচের দিকে তাকিয়েছিল। মাথা তুলে তাকিয়ে বলল, হুম। সৈকত আরও ভয়াত্মক হয়ে বলল, আসলেই দয়ামায়া বলতে কিছু নেই ভাই, আমি আর উনার হয়ে কাজ করব না। ভয় তো জান এখনই চলে যাবে। ওই দিকে ওই ইহান আর এই দিকে অরিত্রাণ। আমি যেদিকেই যাই জীবনরে ঝুলাইয়া যাই। না বাপ, কাজ ছেড়ে দিমু। রিমন মাথা দুলিয়ে হেসে উঠে। সৈকত ভ্রুকুচকে বলল,
হাসেন কেন? কারণ তুমি চাইলেও আর এখান থেকে যেতে পারবে না। তাই। সৈকত আরো ভীতু হয়ে সামনে তাকায়। লম্বাটে মুখ, হালকা কিছু গোঁফ, চাপা দাড়ি, চোখা নাক, কালো মোটা ভ্রু, লাল ঠোঁটজোড়া দেখে তার মনে হচ্ছে কেউ ঘুষি দিয়ে রক্ত জমা করে দিয়েছে। কালো শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট, কালো ঘড়ি, কি মারাত্মক ডার্ক গ্রিন চোখ, জিম করা বডি, তুর্কি স্টাইলের হেয়ার কাট, হাতে একটা ছুরি, টেবিলের উপরে কাটা আঙ্গুল, রক্ত। সৈকত ভাবে লোকটার সাথে এখন একটা মেয়েকে দেখলে মানাতো, কিন্তু এত হ্যান্ডসাম, ফিট, ওসাম টাইপের লোকের হাতে এই ছুরি আর রক্ত বড্ড বেমানান। চোখে মুখে গম্ভীর ভাব, হাসির ছিটে ফোঁটাও নেই। ভয়ঙ্কর চাহনি দিয়ে খুবই সাবলীলভাবে সামনের লোকটার আঙ্গুল কাটছে। এতটা শান্তভাবে কেউ খুন করতে পারে এটা তার জানা ছিল না। কাটাকাটির স্টাইল দেখে তো মনে হচ্ছে মেহমানদারি করছে। সৈকত ভয়ে শিউরে উঠে রিমনের দিকে তাকিয়ে আছে। রিমন নিচের দিকে তাকিয়ে আছে। লোকটা আবার চেঁচিয়ে উঠে, দুই হাত কাটা শেষ। এবার অরিত্রাণ মুখ খুলে শান্ত স্বরে বলে, বিশ্বাসঘাতক অরিত্রাণের লোক হলেও সে তাকে ক্ষমা করে না। এদের একটাই শাস্তি, মৃত্যু। লোকটার গলা বরাবর কেটে অরিত্রাণ দাঁড়িয়ে পড়ে। পাশের লোকটা তাকে একটা কাপড় এগিয়ে দেয়। অরিত্রাণ তাতে হাত মুছে বলল, এর দেহ রোহিত শেখের বাড়ি দিয়ে এসো। হাবিব অরিত্রাণের কোম্পানিতে কাজ করত। রোহিতের লোক হয়ে সে অরিত্রাণের খবরাখবর তার কাছে পৌঁছে দিত। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিত। অরিত্রাণ জানতে পারায় সে পালিয়ে যায়। তাই অরিত্রাণ দেশে আসে। অরিত্রাণ খান দ্য মাশহুর বিজনেসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তার আধিপত্য রয়েছে। বিশ্বে অনেক বড় বড় ফ্যাশন হাউজ রয়েছে তার। সে এক প্রকার বেস্ট ফ্যাশন আইকনদের মধ্যে একজন। মেয়েরা তো অরিত্রাণ বলতেই ফিদা। কিন্তু সে সবার থেকে দূরে থাকে। তাকে পাওয়া দেখা ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা যতক্ষণ সে নিজে ধরা দেয়। তার প্রচণ্ড রাগ আর ভয়ঙ্কর হিংস্র ব্যবহারের কারণে তার আশেপাশে খুব কম মানুষ ঘুরে। প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না তার সাথে। কম কথাই তার পছন্দ। উগ্র টাইপের স্বভাব, তাকে কখনো কেউ প্রাণ খুলে হাসতে দেখেনি। মন বলতে যে কিছু হয় তা তার অজানা। তার ধারণা এমন কিছু হয় না। আমেরিকার বিখ্যাত বাইক রেস, কার রেস, হর্স রেইসে চ্যাম্পিয়ন সাথে বক্সার, বাস্কেটবল, ফুটবলের উপরও সে অধিক পারদর্শী। গাড়ির প্রতি তার প্রচণ্ড নেশা রয়েছে। তাই মোটামুটি সব নামিদামি ব্র্যান্ডের গাড়ি কালেকশন রয়েছে তার। বাড়িরও অভাব নাই, বিশ্বের সকল উন্নত দেশে তার বাড়ি রয়েছে। তবে বাড়ি তো সে থাকে না, যেখানেই যায় 5 স্টারে বা নামিদামি হোটেলে থাকে। তার যেমন প্রচুর অর্থ ভাণ্ডার রয়েছে, তেমন দান করার জন্য দুটি হাতও আছে যা দিয়ে প্রচুর অর্থ দান করে, তবে গোপনে নরমালি কেউ জানে না। তবে তার খারাপ গুণগুলো ভয়াবহ। সে এক প্রকার সিরিয়াল কিলার। আসলে যার কথা তার অপছন্দ তার পক্ষে আর দুনিয়ায় থাকা সম্ভব না। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এক প্রকট ভয়ঙ্কর ব্যক্তিত্বের অধিকারী সে। মনটা সম্পূর্ণ পাথর। সে এক রহস্যময় ব্যক্তি। কথাগুলো বলে রিমন একটা দীর্ঘশ্বাস নেয়। সৈকত হা করে সব শুনছে। তার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, অরিত্রাণ তাকে সে টাকা দিয়েছে। তাই সেও অরিত্রাণের হয়ে কাজ করতে চেয়েছে। তার কাজ গুপ্তচরের। ইহানের হয়ে কাজ করবে, তবে সে অরিত্রাণের লোক। প্রথমে সেও খুশি হয়ে কাজে মন দেয়।
কিন্তু দিন দিন এই কাজ আর কাজের লোকেদের দেখে তো তার হার্টঅ্যাটাক হওয়ার মতো অবস্থা। অরিত্রা ইহানের বাগান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার লোকেদের ভিতরে যেতে বলে সে বলল, কাগজগুলো নিয়ে এসো ফার্স্ট। ইহানের বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো তালা দেওয়া রুমগুলো বাদে, কিন্তু সেই কাগজ পেল না কেউ। নিরাশ হয়ে অরিত্রানের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, স্যার কাগজগুলো নেই বাড়ির ভিতরে। অরিত্রান শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে কিছুই বলে না। তার রাগ বাড়ছে সবাই বুঝতে পেরে সরে দাঁড়ায়। অরিত্রান রেগে বলল, সারা বাড়ি জ্বালিয়ে দেও। অরিত্রান নিজের ব্লেজার খুলে ছুঁড়ে দিয়ে সামনে এগিয়ে যায়। কিছু একটা ভেবে পিছনে তাকাতেই কাচের জানালাতে কারো ছা দেখতে পায়। অরিত্রান আরও একটু এগিয়ে গিয়ে সামনে তাকায়। কেউ আছে বাড়িতে? অরিত্রান কয়েক কদম ফেলে ভিতরে ঢুকে পড়ে। ততক্ষণে বাড়িতে আগুন লাগানো হয়ে গেছে। চারপাশে আগুন জ্বলেও উঠেছে। অরিত্রান সিঁড়ি বেয়ে উপরে উঠে কয়েকটা রুম পরেই তালাবন্ধ একটা রুম দেখতে পায়। দেখেই অরিত্রান কিছু সময় তাকিয়ে থাকে। কেন যেন একবার খুলতে ইচ্ছে করছে। কে আছে এই রুমে? অরিত্রান পাশে থাকা লোহার ফুলদানি দিয়ে তালা ভাগে। দুহাতে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে। সামনে তাকিয়ে অরিত্রান নিজের চোখে দুহাত দিয়ে ডাকে, এত আলো, এত আলো এই রুমে কেন? অরিত্রান ধীরে ধীরে চোখ থেকে হাত সরিয়ে সামনে তাকায়। বিরক্তি নিয়ে প্রশ্ন করে, কে এখানে? জবাব পায় না। অরিত্রান আরো দুকদম এগিয়ে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। একটা মেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে, হাত পা বাঁধা, ঘামে ভেজা ছিপছিপ, মুখ লাল হয়ে আছে। চোখ বুজে একপাশে কাত করে মাথা ফেলে রেখেছে সে। হলুদ রঙের জামা, হলুদ হেজাব, এলোমেলো হয়ে আছে। শরীর জড়িয়ে ছোট ছোট ফেইরি লাইট। অরিত্রান এইটুকু দেখেই চোখ ফিরিয়ে বাহিরে চলে আসে। কে না কে, মরলে মরুক তার কি। কিছুদূর যেতেই চাপা আর্তনাদ করে মেয়েটি বলে উঠে, পানি। অরিত্রানের কানে ঝংকার লাগার মতো সে শব্দ বাজে। সামান্য একটা শব্দে কেমন যেন ঝুনঝুন করে বাজার মতো শব্দ হচ্ছে তার কানে। অরিত্রান পিছনে ফিরে তাকায়। এই প্রথম তার মনে হচ্ছে মেয়েটাকে মরার আগে একটু পানি দিয়ে দেওয়া উচিত। মরে তো যাবেই, যদিও সে মৃত্যুপথ যাত্রীদের শেষ ইচ্ছে কখনোই পূরণ করে না। তবুও হঠাৎ মনে হল। অরিত্রান আরও একটু এগিয়ে গেল। খুব কাছে গিয়ে মেয়েটার দিকে তাকাল। ঘামে ভিজা চোখে মিটমিট করে একবার তাকাচ্ছে, আবার চোখ বুজে ফেলছে। অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। অরিত্রান চোখ ঘুরিয়ে মেয়েটার হাতের বাঁধন খুলে দেয়। পায়েরটা খুলতে গিয়েই মনে পড়ে সে তো নিচু হয়ে কখনোই কিছু করে না। তবে এই মেয়ের পা কেন খুলবে? অরিত্রান আবার একবার সোজা হয়ে দাঁড়ায়। পিছনের জানালার আয়নায় আগুনের ফুলকি দেখা যেতেই অরিত্রান চমকে তাকায়। সে নিজেই আগুন দিতে বলেছিল। অরিত্রান দ্রুত পায়ে বেরিয়ে যেতে নেয়। হঠাৎ মেয়েটার দিকে একবার তাকিয়ে তার শরীর থেকে সব তার খুলে দেয়। মেয়েটা মনে হচ্ছে জ্বলজ্বল করছে। অরিত্রান আর তাকাল না। মেয়েটার হাত ধরতে গিয়েও ধরতে ইচ্ছে করছে না। মেয়েদের তার একদম পছন্দ না, এক কথায় ঘৃণা লাগে। এমন একটা ভাব নিয়ে অরিত্রান নিজের দু আঙ্গুল দিয়ে মেয়েটার হাত টাচ করে। মুহূর্তেই মেয়েটা কেঁপে ওঠে। অরিত্রানের হৃৎপিণ্ড ধাক করে ওঠে। অরিত্রান আবার তাকায় মেয়েটার দিকে। আগুনের পোড়া গন্ধ যখন প্রকট হয়, অরিত্রান চারিদিকে তাকিয়ে উপায় না পেয়ে দুহাতে জামা জড়িয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। অরিত্রান আর তাকাল না মেয়েটার মুখের দিকে।
দ্রুত হেঁটে বেরিয়ে আসে বাড়ি থেকে। অরিত্রাণের মনে হচ্ছে তার শ্বাস আটকে আছে। রিমন মাত্র এসেছে, সাথে সৈকত। অরিত্রাণের কোলে মেয়েটিকে দেখে সে উত্তেজিত হয়ে বলল, ওয়াসেনাথ। রিমন চমকে তাকাল। সে হতভম্ব। এটা কি দেখছে? অরিত্রাণের কোলে মেয়ে, তাও এই আগুন থেকে বাঁচানো অবস্থায়। অরিত্রাণ আর বাঁচানো? রিমনের মাথা ঘুরছে। মনে হচ্ছে জীবনে প্রথম সে ভয়ঙ্কর রকমের চমকালো। চোখ বড় বড় করে সে তাকিয়ে থেকে বলল, ভাই সৈকত নাটৈকত একটা চিমটি না পারলে 10-12টা দে। তবুও প্রমাণ কর আমি যাহা দেখিতেছি সবই মিথ্যা। সৈকত সত্য সত্য দুহাতে চিমটি দেওয়া শুরু করে। রিমন লাফিয়ে দূরে সরে গিয়ে বলল, বলেছি দেখে কি এত গুলা দিবি গর্দব। ওহ আমার হাত, আমি কি করব আপনিই বলেছেন। রিমন বিরক্তি নিয়ে একবার তাকিয়ে আবার সামনে তাকাল। অরিত্রাণ দ্রুত পায়ে বেরিয়ে এসে নিচে শুয়ে দিল। তার শরীর ভয়ঙ্কর রকমের কাঁপছে। এতগুলো খুন করতেও তার এত ভয়ঙ্কর অবস্থা হয়নি, কিন্তু আজ বাঁচতে গিয়ে কেন হল? জীবন বাঁচানো ভয়ঙ্কর কাজ, এটা অরিত্রাণের বুঝা হয়ে গেছে। রিমন এগিয়ে এসে অবাক হয়ে বলল, এই মেয়ে কি তোর গার্লফ্রেন্ড? অরিত্রাণ চোখমুখ শক্ত করে তাকায়। রিমন দমে যায়। অরিত্রাণ রাগী গলায় বলল, কে এই মেয়ে? যেই হোক জ্ঞান ফিরিয়ে বাসায় ফেলে আসবে। ডিসগাস্টিং। অরিত্রাণ দ্রুত জায়গা ত্যাগ করতে গিয়ে শুনতে পায় সৈকত বলল, ওয়াসেনাথ নাম এই মেয়ের। আমি চিনি। মানে ইহান ওকে এখানে রেখে দিতে বলেছে। আল্লাহ বাঁচাইছে। ওহ। অরিয়ান গাড়িতে উঠে বসে কাচের জানালা দিয়ে আর একবার বাহিরে তাকায়। ওয়াসেনাথ এখনো ঘাসের উপর পড়ে আছে। অরিত্রাণ দ্রুত চোখ ফিরিয়ে সামনে তাকায়। ওয়াসেনাথের জ্ঞান ফিরতেই তাকে ভার্সিটির হলে দিয়ে আসে সৈকত আর কিছু লোক। কিন্তু ওয়াসেনাথের চোখে ভাসছে সেই সবুজ চোখ। একটু করেই দেখেছে সেই চোখ। তার আধো আধো মনে আছে, সম্পূর্ণ মনে নেই। কে সেই লোক? ওয়াসেনাথ মাথায় শুধু ঘুরছে সব। ফুটবল লাগছে শরীর। এই ফুটবল পায় ওয়াসেনাথ হেঁটে হেঁটে হলের সামনে আসে। রিমি আজ 2 দিন সব জায়গায় ওয়াসেনাথকে খুঁজে ক্লান্ত। তাকে হলের সামনে দেখেই জাপটে ধরে তাকে। উদ্বেগের সাথে বলে, কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি। আর এই অবস্থা কেন? দস্ত কি হয়েছে বলবি? ওয়াসেনাথ কিছু বলল না। হেঁটে সামনে এগিয়ে রুমে ঢুকে পড়ে। এই রুমে সে আর রিমি থাকে। ওয়াসেনাথের বাবা তার সাথে তেমন থাকে না, তাই হলেই থাকে। আর রিমি তো ওর জানের জান পরাণের পরাণ। তাই রিমিও নিজের বাড়ি ছেড়ে এখানে থাকে। রিমি অনেক প্রশ্ন করে কিন্তু একটারও উত্তর ওয়াসেনাথ দেয় না। ফ্রেশ হয়ে এসে হাত মুখ ধুয়ে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অনেক ক্লান্ত সে। অরিত্রাণ, তুই এদের দুজনকে বেঁধে কেন রেখেছিস? কারণ আছে তাই। সামনে বসে আছে দুজন ছেলে। অরিত্রাণ কোনো ভনিতা ছাড়াই বলল, নুহাস আর মাহির, তাই তো? দুজনেই ভয় ভয় বলল, হুম। অরিত্রাণ মাথা ডান বাম কাত করে বলল, 6 মাস তোমরা এই দেশে থাকবে না। তোমাদের ভার্সিটিতে যাওয়া হবে না। বাই দ্য ওয়ে, ভার্সিটিতে কি একদিনও মাস্টার্স করতে ডিপার্টমেন্টে গিয়েছিলে? দুজনেই মাথা দুলিয়ে বলল, না স্যার। গ্রেট। তোমাদের বাকি কথা আর টাকাও বুঝিয়ে দিবে। চালাকি করতে গেলে কি হবে আশা করি দুজনেই জানো। দুজনেই দ্রুত বলল, না স্যার, চালাকি করব না। আপনি আমাদের সব ব্যবস্থা করেন, আমরা চলে যাবে। অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে তাকাল।
রিমন বিস্ময়ে হতভম্ব। এই অরিত্রাণের মাথায় কি চলে সে বুঝতেই পারে না। ছেলেগুলো বেরিয়ে যেতেই রিমন প্রশ্ন করে, এই নুহাস আর মাহিরকে দিয়ে তুই কি করবি? কেন বেচারাদের ধরে নিয়ে এলি? অরিত্রাণ আয়নার সামনে দাঁড়িয়ে সবুজ চোখে কালো লেন্স লাগাল। বিছানার উপর থেকে এক রঙের একটি নরমাল শার্ট তুলে নিল। ওয়াশরুম থেকে পরে এসে আবার আয়নার সামনে দাঁড়াল। গোল চশমা পরে নিল। তারপর রিমনের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি নুহাস, তুই মাহির। মানে? রিমনের ভারী অবাক গলা। অরিত্রাণ জবাব দিল না। রিমনের নিজের মাথা নিজে ফাটিয়ে আবার নিজেই ব্যান্ডেজ করতে ইচ্ছে করছে। এই ছেলেটা এমন কেন? আল্লাহের জীবন দুষ্কর করতে পারবে এমন কাউকে বানাইছ? বানাই থাকলে একটু তাড়াতাড়ি এন্ট্রি দেও, দয়া করে। অরিত্রাণ একটা নকল গোফ এগিয়ে দিয়ে বলল, এটা লাগা। রিমন নিরুপায় ভঙ্গিতে লাগিয়ে নিল, সাথে বিরক্ত আর রাগকে দমন করে। ওয়াসেনাত আর রিমি ক্যান্টিনের টেবিলে বসে আছে। ওয়াসেনাত এখনো ভাবনায় বিভোর। রিমি চায়ের কাপে চুমুক দিয়ে ভারী অবাক হয়ে বলল, সবুজ চোখ। ওয়াসেনাত আগের মতো থেকেই বলল, হুমোরে। ওই লোকটার চোখ সবুজ ছিল। রিমি ওয়াসেনাতের এক হাত চেপে ধরে বলল, দোস্ত, এত পুরা ফিল্মি কাহিনী না জানি কেমন দেখতে হবে। তুই একবার চিন্তা কর, ছেলেটা তোকে কোলে তুলে নিয়ে এসেছে, পিছনে আগুন জ্বলছে, ঈশ্বস। ভাই, তরে একলা কিডন্যাপ করতে গেল কা? শালা আমারেও নিত, আমিও একটু দেখতাম। ওয়াসেনাত বিরক্ত হয়ে বলল, ফাইজলামি করবি না রিমি, মাথা এমনই খারাপ। রিমি তার কথা পাত্তা দিল না। হাত মুঠ করে আবার বলল, দোস্তরে না জানি কত হ্যান্ডসাম ছিল, আমি তো না দেখেই ক্রাশ। ওয়াসেনাত রেগে বলল, দিনে কয়জনের উপর ক্রাশ খাস বলবি? পাগল তুই? সারা দিন এর উপরে ওর উপরে ক্রাশ। আর তোর না ওই অরিত্রাণ না পরিত্রাণ আছে, তাকে ফেলে এখন আবার আর একজনের দিকে নজর দেশ কেন? আরে অরিত্রাণ তো আমার জান। দাঁড়া দাঁড়া, সবুজ চোখ তো অরিত্রাণেরও আছে, তাহলে সে কি অরিত্রাণ? মাথা খারাপ তোর, ফালতু বকা বন্ধ কর। ওই পরিত্রাণ ক্যারেক্টার লেস, জল্লাদ, ও তো মানুষকে মারে বাঁচাতে যাবে কেন? রিমি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হরে কথাটা সত্য, কিন্তু একদম ক্যারেক্টার লেস বলবি না। ও মেয়েদের সাথে একদম লাগালাগি করে না। পিত্তর ক্যারেক্টার। তরে কইছে, যে ছেলের জন্য মাইয়ারা হুমরি খাইয়া আছে সে বুঝি একদম সাধু হইব? মোটেও না। এসব সুন্দর পোলাদের মাঝে দুনিয়ার গাফলা। কিছুক্ষণ অনমনে হয়ে আবার বলল, আর যে আমাকে বাঁচিয়েছে সে তো সবার থেকে আলাদা। তার চোখ পড়েই বুঝতে পেরেছি, সে হয়তো খুবই দয়াবান হবে, বুঝলি? মানুষকে খুবই ভালোবাসে সে, একদম হৃদয়বান মানুষ। তা না হলে আগুনে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচাত না। রিমি হা হয়ে শুনে। এই প্রথম ওয়াসেনাত কোনো ছেলের ক্যারেক্টারে দয়ামায়া, ভালো, হৃদয়বান লাগিয়েছে। ব্যাপারটা ভাবনার বিষয়। ভার্সিটির মাঠে হুল্লোড় হচ্ছে, কাউকে রেগ দেওয়া হচ্ছে। ওয়াসেনাত আর রিমি একটু উকিঝুঁকি দিয়ে দেখল। অনেক কষ্টে ঠেলে ঠুলে ভিতরে ঢুকে দেখল দুইটা ছেলেকে রেগ দেওয়া হচ্ছে। কেউ চশমা টেনে বলছে, আরে বেটারি যে, ডাবল বেটারি। নাচতে বললাম না, নাচ। ওয়াসেনাত ভালো করে পর্যবেক্ষণ করে। একটা নীল শার্ট পরা ছেলে, চোখে চমসা, মুখে গম্ভীর ভাব, গায়ের রং শ্যামলা, গালে চাপা দাড়ি,
শার্টটা এত ঢিলা হয়েও ফিট হয়ে লেগে আছে বডিতে। দেখেই বোঝা যাচ্ছে বলিষ্ঠ দেহ। হাতের শেষ ভাগ পর্যন্ত শার্টের হাতা। গলায় আইডি কার্ড। মাথা নিচের দিকে দিয়ে আছে। তার পাশেই চঞ্চল চোখের এক ছেলে। এদিক ওদিক তাকিয়ে এসে পরিবেশ দেখছে। তার রেগ ফেগে তেমন ইন্টারেস্ট নেই। গায়ে একটা বাদামি টি শার্ট। মুখে ঘন একটা গোঁফ দেখে মনে হচ্ছে আলাদা লাগানো হয়েছে। একবার টেনে দেখলে ভালো হতো বলেই ওয়াসেনাতের মতো হচ্ছে। কাঁধে ব্যাগ। দুজনকে দেখতেই ভারী ইনসেন্ট লাগছে। ওয়াসেনাতের মায়া হল। এগিয়ে গিয়ে বলল, ভাইয়া ছেড়ে দেন, নতুন মনে হয়। ছেলেটা বলল, আরে নাম জিজ্ঞেস করছি সেটাও বলে না। এই ছেলে ঘাড় তারা। তুমি বুঝবে না এই ডাবল ব্যাটারির চাল এগুলো। যাও তুমি। ওয়াসেনাত এবার ছেলেটার দিকে ফিরে বলল, নাম কি আপনার? ছেলেটা মাথা তুলে তাকালো না আর জবাবও দিল না। ওয়াসেনাত আবার বলল, নাম কি আপনার ভাইয়া? বলেন। জবাব নাই। ওয়াসেনাতের আরও মায়া হল। মনে মনে বলল, আহারে কপাল, এত সুদর্শন দেখতে হয়েও বেচারা বোবা। ওয়াসেনাত আইডি কার্ড দেখে বলল, নুহাস। একটা টান দিয়ে বলে। ছেলেটা মাথা তুলে তাকায়। মুহূর্তে চমকে যাওয়ার মতো চোখ হয়। কয়েকবার পাতা ফেলে আবার তাকায়। এই মেয়ে এখানে? কথাটা বলতে চেয়েও বলল না। গলায় আটকে গেছে। রিমন লাফিয়ে উঠার মতো বলল, তু। শেষ করার আগেই অরিত্রাণ হাত চেপে ধরে। রিমন চোখ ফাটা ফাটা করে তাকিয়ে থাকে। রিমির দিকে ফিরে তার এখন জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউর মতো অবস্থা হচ্ছে। অরিত্রাণ হা করে তাকিয়ে আছে। মেয়েটাকে কালো দেখেছে তখন ফ্যাকাশে মুখ আর ঘামে ভেজা ছিল চেহারা। কিন্তু এখন অরিত্রাণ থমকায়। নীলাভ চোখের অধিকারী মেয়েটির দিকে গভীর নজরে তাকায়। কিছুক্ষণ আগ পর্যন্ত তার মেয়েটাকে সাধারণ মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ভিন্ন কিছু আছে। ওয়াসেনাত চেহারায় দুঃখী ভাব এনে বলল, ভাইয়া বেচারা বোবা, কথা বলতে পারে না। ছেড়ে দেন। অরিত্রাণ রিমন দুজনেই চমকে তাকায়। চোখ বড় বড় হয়ে গেছে তাদের। বলে কি এই মেয়ে বোবা? তাও অরিত্রাণ খান? অরিত্রাণের কান গরম হয়। চোখমুখ লাল হয়ে উঠে। তবুও নিজেকে সামলে রেখে নিচের দিকে তাকায়। ওয়াসেনাত চট করে অরিত্রাণের হাত ধরে। অরিত্রাণের বুক ধড়াস করে উঠে। ওয়াসেনাত হাত ধরে সবার সামনে থেকে টেনে ভিড়ের বাইরে দিয়ে আসে অরিত্রাণকে। রিমি আর রিমনও অবাক হয়ে পিছনে পিছনে আসে। অরিত্রাণ তাকিয়ে আছে ওয়াসেনাতের হাতের দিকে। প্রথম স্পর্শ না, দ্বিতীয় স্পর্শ এটা। কাঁপুনিও দ্বিতীয় হারে বাড়ছে। অরিত্রাণ নিজের হাত টেনে নেয়। মেয়েদের ছোঁয়াতেও এত ভয়ঙ্কর অনুভূতি হয় এটা তার জানা ছিল না। ওয়াসেনাতকে কিছু বলতে যাবে তার আগেই ওয়াসেনাত বলে উঠে, আরে আপনি বোবা, এটা এত লুকোনোর কিছু নেই। এটা তো আল্লাহর সৃষ্টি। আপনি বরং একটা নোটবুক রাখবেন, সবাইকে লিখে বলবেন কেমন? কিছুক্ষণ ভেবে বলল, ও সরি, যারা কথা বলতে পারে না তারা তো কানেও শুনে না, সরি। রিমন ফোন কাটল। দাঁত কেলিয়ে বলল, আরে ও কানে শুনে। ওয়াসেনাত হাত নাচানি বন্ধ করে বলল, ও ভালো। আপনারা বুঝি নতুন? রিমন বলল, হুম, আজই প্রথম এলাম। ওয়াসেনাত চোখ গোল করে তাকিয়ে বলল, এত বড় ছেলে হয়ে আপনারা ফার্স্ট ইয়ারে আমার সাথে পড়বেন? আরে না, আমরা মাস্টার্স করব। তাই তোমাদের বড় আমরা। ওহ। রিমি শুধু দেখছে।
দুজনকেই তার চেনা চেনা লাগছে, তবুও অচেনা কেন এরা। রিমন এদিক ওদিক তাকাচ্ছে আর মনে মনে বলছে, আল্লাহ মিস ঝুগরুটে যাতে আমাকে না চিনতে পারে, প্লিজ আল্লাহ। ওয়াসেনাথ মিষ্টি করে হাসে। অরিত্রাণ চোখ বড় করে তাকিয়ে আছে। ওয়াসেনাথ হেসে হেসে বলল, আমার নাম ওয়াসেনাথ, তৌফিক বিনতে ওয়াসেনাথ। আপনার নাম কি? ও নুহাস্যস, তাই না? অরিত্রাণ মুহূর্তেই চোখ ঘুরায়। মনে মনে বলে, মেয়েটা এমন টেনে নামটা উচ্চারণ করে কেন? কানে ঝনঝন করে বাজে এর উচ্চারণ। রিমি এক হাত এগিয়ে বলল, আমি রিমি। অরিত্রাণ হাত মিলাল, কিন্তু কই আগের মতো তো কাঁপছে না সে, বুকটাও ধরাস করল না। কেন? অরিত্রাণ হাত সরিয়ে ফেলল। রিমন হাত বাড়িয়ে বলল, আমি মাহির। রিমি মিলাল না, সন্দেহ নিয়ে তাকিয়ে থাকল। ওয়াসেনাথ বলল, এই যে মিস্টার গোফা মাহির, আপনার এই গোফ আসল? রিমন দ্রুত হাত দিয়ে গোফ চেপে ধরে, ভালো করে ঠিক করে বলল, হ্যাঁ হ্যাঁ আসল। তবে গোফা মানে কি? এটা আপনার নিক নেম। বলেই ওয়াসেনাথ খিলখিল করে হেসে উঠে। অরিত্রাণ তাকিয়ে দেখে, আবার চোখ সরিয়ে নেয়। রিমনের এখন এই মাঠে বসেই কেঁদে দিতে ইচ্ছে করছে, একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। শেষে কিনা গোফাও হতে হলো। রিমন গায়েবী আওয়াজ শুনে, এটা তো মাত্র শুরু, আগে আগে দেখো হোতা হে কেয়া গোফা মাহির। চলবে।